নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ফুল মার্কস থাকবে তোমাদের 100, তার মধ্যে তোমাদের 90 মার্কের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। দেখে নাও, তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। তোমাদের থাকবে হিমালয় দর্শন, খেয়া, নিরুদ্দেশ, ভাঙার গান, চন্দ্রনাথ আমার এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক এর সমস্ত অংশ, অর্থাৎ তোমাদের থাকবে কলিঙ্গ ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নগর, নবনব সৃষ্টি, আকাশে সাতটি দ্বারা, চিঠি, আবহমান, রাজরানী। আর তোমাদের ব্যাকরণ থেকে থাকবে অব্যয়, ক্রিয়া, গল্প লিখন এবং প্রবন্ধ রচনা এবং দ্বিতীয় এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, ব্যাকরণ এবং নিমিত্তের সমস্ত অধ্যায়, অর্থাৎ তোমাদের থাকবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, উপসর্গ অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, ভাব সম্প্রসারণ, বাংলা শব্দভাণ্ডার, শব্দপদ, বিশ্ববিষয়, সর্বনাম, বিস্তৃত আলোচনা, এই বিষয়গুলো থাকবে। আর তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরির চিহ্নিত 3টি গল্পই থাকবে, অর্থাৎ বোমযাত্রীর ডায়েরি, করভাস আর স্বর্ণপুন। এই বিষয়গুলো তোমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90, সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 18টি, প্রশ্নের মান 1 করে 1 × 18 = 18। চন্দ্রনাথের দাদার নাম নিশিকান্ত, নিশিনাথ, কাশীনাথ, নিশাপতি, উত্তর হবে নিশানাথ। ইলিয়াস দম্পতির দাম্পত্য জীবন 45, 50, 55, 33 বছরের 50। চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত, হুতুম বলতে বোঝায় বঙ্কিমচন্দ্রকে, বিদ্যাসাগরকে, কালীপ্রসন্ন সিংহকে, রবীন্দ্রনাথকে, উত্তর হবে কালীপ্রসন্ন সিংহকে। আকাশের সাতটি দ্বারা ফুটলে কবি কী টের পান? বাংলার প্রাণ, বাংলার হৃদয়, বাংলার মন, বাংলার জীবন, বাংলার প্রাণ। জৈমিনী হলেন একজন সাধারণ মানুষ, দেবতা, শয়তান, ঋষি। শকুন্তলার পালক পিতা মহর্ষি দুর্বাসা, মহর্ষি বিশ্বমিত্রা, মহর্ষি কর্ণ, মহর্ষি কাশ্যপ, পুত্র হবে মহর্ষি কর্ণ। পাঠ্যচিঠি এর রচনাকাল 28 জুলাই, 29 জুলাই, 3রা মে, 4ঠা জুন, উত্তর হবে 29 জুলাই। প্রফেসর শঙ্কু কোথা থেকে স্বর্ণপণি গাছের সন্ধান পেয়েছিলেন? উত্তরকাশী, হিমাচল প্রদেশ, কৌশৌলী, কালকা, উত্তর হবে কৌশৌলী। গ্রিক উপকথায় আর্গাসের সর্বাঙ্গে ছিল 200 চোখ, 100 চোখ, 500 চোখ, সহস্র চোখ, উত্তর হবে সহস্র চোখ। নিরুদ্দেশ গল্পে লেখকের বন্ধু ছিলেন রমেশ, সোমেশ, নরেশ, যোগেশ, উত্তর হবে সোমেশ। গড়মিল শব্দের গড় একটি সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, প্রাদেশিক উপসর্গ, উত্তর হবে বিদেশি উপসর্গ। 12 মাসে 13 পার্বণ, 12 পদটি হল সংখ্যাবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ, বিশেষণের বিশেষণ, সর্বনামের বিশেষণ, উত্তর হবে পূরণবাচক বিশেষণ। অন্ধকার কদরময় পিচ্ছল পথ দিয়ে আসার সময় রাধারানীর ঘাড়ের ওপর যিনি পড়েছিলেন তার নাম রুক্মিণী প্রসাদ রায়, রুক্মিণীনাথ রায়, রুক্মিণী মোহন রায়, রুক্মিণী কুমার রায়, উত্তর হবে রুক্মিণী কুমার রায়। কাগজটায় চোখ বুলাতে ছিলাম। কাগজটি ছিল একটি চিঠি, সংবাদপত্রে প্রকাশিত গল্প, পরীক্ষার সম্ভাব্য রেজাল্ট, সংবাদপত্রে নিরুদ্দেশের বিজ্ঞাপন। পরীক্ষার সম্ভাব্য রেজাল্ট। একটি শব্দের যতটুকু অংশ এক ঝোঁকে উচ্চারিত হয় তাকে বলে অক্ষর, বর্ণ, শব্দপদ। অক্ষর। পিতা ও মাতা শব্দ দুটি কোন ধরনের শব্দ? তদ্ভব, তৎসম, অর্থতৎসম, ভগ্ন তৎসম, তৎসম। ক্রিয়া সম্পন্ন হলেও ফল বর্তমান থাকবে, সেই ক্রিয়ার কাল হলো ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান, নিত্য বর্তমান, নিত্যবৃত্তি, অতীত, পুরা ঘটিত বর্তমান। মা শিশুকে চাঁদ দেখায়। নিম্নের ক্রিয়াটি কোন ধরনের? প্রযোজক। নাম ধাতুজ, যৌগিক, যুক্ত, প্রযোজক। একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ হলো প, ম, ল, ন, উত্তর ল। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 6টি, 8টি, 7টি, 5টি, 7টি। 2000 হচ্ছে কম বেশি। 15টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 18টি, প্রশ্নের মান 1 করে 1 × 18 = 18। প্রথম,
কলিঙ্গ দেশে কদিন টানা বৃষ্টিপাত হয়েছিল? কলিঙ্গ দেশে টানা 7 দিন প্রবল বৃষ্টিপাত হয়েছিল। আমি একজন জেলে। জেলেটির বাসস্থান ছিল সক্রমতরের বলে জানিয়েছিল। কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল? কিরমিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল। প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল বলে মাস্টারমশাই বলতেন? প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে ব্যক্তি অঙ্ক জানে না সেই ব্যক্তির তার বাড়িতে প্রবেশ নিষেধ। ভারতীয় আর্যরা কোন ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল? ভারতীয় আর্যরা ফরাসি ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল। হিমালয় রেল রোড কোথা থেকে আরম্ভ হয়েছে? হিমালয় রেল রোড শিলিগুড়ি থেকে আরম্ভ হয়েছে। নোঙর কবিতায় নোঙর ও নৌকা কিসের প্রতীক? নোঙর কবিতায় নোঙর বন্ধন বা স্থিতির প্রতীক এবং নৌকা গতির প্রতীক। খেয়া কবিতায় নদীর দুধারে বা দুই তীরে কি আছে? খেয়া কবিতায় নদীর দুই তীরে পরস্পরের পরিচিত দুটি গ্রাম আছে। কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে? গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়া কামরাঙা রঙের লাল মেঘকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে। কবি লাউমাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন? কবি লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতিলালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়। মিস্টার স্টাডির লেখা চিঠিটি কেমন ছিল? মিস্টার স্টাডির লেখা চিঠিটি ছিল বড় শুষ্ক, প্রাণহীন এবং হতাশাপূর্ণ। দিনটা ভারী বৃষ্টি। দিনটা মিষ্টি কেন? শীতের দিন হলো, বাদলার কারণে আকাশ মেঘাচ্ছন্ন এবং পৃথিবী স্নান হয়ে উঠেছে, তাই দিনটা এত বৃষ্টি। রাধারানীর মা কখন অসুস্থ হয়ে পড়েছিল? রথের আগে রাধারানীর মা অসুস্থ হয়ে পড়েছিল। চন্দ্রনাথের কপালে ত্রিশূল চিহ্ন কখন দেখা যায়? চন্দ্রনাথের সামান্য উত্তেজিত হলেই রক্তের চাপ বেড়ে গিয়ে প্রবল হয়ে তার কপালে শিরা ফুলে উঠে ত্রিশূল চিহ্ন দেখা যায়। স্বর্ণমণি প্রথমে কিভাবে ব্যবহৃত হতো? প্রথমে স্বর্ণমণি শুকনো পাতা গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে খাওয়া হতো। প্লুতোর স্বর কাকে বলে? কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতোর স্বর বলে। যেমন হরি হে। বিশেষণ বলতে কী বোঝো? বাক্যে বিশেষ্য, সর্বনাম, অব্যয় ইত্যাদি নামপদ এবং ক্রিয়াপদের গুণ, অবস্থা, ধর্ম ইত্যাদি প্রকাশ করতে যে পদ ব্যবহৃত হয় তাই হলো বিশেষণ। যেমন লাল ফুল। তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যে সংস্কৃত শব্দ নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক ধ্বনি পরিবর্তনের মধ্যে দিয়ে প্রাকৃত ভাষায় আর স্থানান্তর অতিক্রম করে বাংলায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে তদ্ভব শব্দ বলে। চন্দ্র থেকে চান্দ থেকে চাঁদ। অপিনিহিতি কি? শব্দের মধ্যস্থিত ইকার কিংবা উকার স্থান থেকে অথবা স্বস্থানে থেকে অথবা স্বস্থান পরিবর্তন করে যদি অব্যাহতি পূর্ববর্তী ব্যঞ্জনের আগে সুচরিত হয় তাহলে তাকে ধ্বনি পরিবর্তনের ভাষায় বলে অপিনিহিতি। কৃৎপ্রত্যয় তদ্ধিত প্রত্যয়ের পার্থক্য লেখো। কৃৎপ্রত্যয় ক্রিয়া, প্রকৃত বা ধাতু শেষে যে প্রত্যয় যুক্ত হয়, অপরদিকে তদ্ধিত প্রত্যয় শব্দ বা নাম প্রকৃতির শেষে প্রত্যয় যুক্ত হয়। নিপাতে সিদ্ধ স্বরসন্ধি কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত স্বরসন্ধি সংস্কৃত স্বরসন্ধির কোনো সূত্রের আওতায় পড়ে না কিংবা যে সমস্ত শব্দ সংস্কৃত স্বরসন্ধির নিয়ম না মেনেও ব্যাকরণগতভাবে সন্ধিবদ্ধ হয় এবং বিশেষ রূপ লাভ করে নিয়ম বহির্ভূত সেই সব সন্ধিকে নিপাতে সিদ্ধ স্বরসন্ধি বলা হয়। যেমন গৌযুক্ত অক্ষ, গবাক্ষ। তিনি তাকে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান 3। প্রতি বছর তার অবস্থার উন্নতি হতে লাগলো। কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো? উদ্দিষ্ট ব্যক্তি। লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে ইলিয়াসের অবস্থার উন্নতির কথা বোঝানো হয়েছে। অবস্থার উন্নতি। ইলিয়াসের বাবা যখন মারা যান তখন তিনি সম্পত্তি বলতে 7টা ঘটকি, 2টি গরু এবং 20টি ভেড়া রেখে গিয়েছিলেন, কিন্তু ইলিয়াসের বুদ্ধি ও পরিশ্রমে সেই সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে। ইলিয়াস এবং তার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত, এর ফলে তাদের অবস্থার ক্রমশ উন্নতি হতে থাকে। স্কুলে বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে? তিনি কেন বিভীষিকা ছিলেন? উদ্দিষ্ট ব্যক্তি। আলোচ্য উদ্ধৃতাংশে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাম গল্পে কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। বিভীষিকা মনে হওয়ার কারণ, অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই যে কোনো অঙ্কই মুহূর্তে সমাধান করে ফেলতেন। তিনি বিশ্বাস করতেন যে অঙ্ক না জানলে জীবন বৃথা, তাই মাস্টারমশাই অত্যন্ত নিষ্ঠা ভরে ছাত্রদের অঙ্ক শেখানোর চেষ্টা করতেন। ছাত্ররা অঙ্ক না পারলে ক্রুদ্ধ মাস্টারমশাইয়ের প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় তাদের পিঠে নেমে আসতো, কিন্তু কাঁদবার জো ছিল না। এই কারণেই তিনি ছাত্রদের কাছে বিভীষিকা ছিলেন। চারিদিকে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কখন এবং কেন এরকম হয়েছিল?
কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর আলোচ্য কবিতায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই ঘটনা ঘটেছিল। কারণ হঠাৎ কলিঙ্গ দেশে ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কা দেখা দেয়। আকাশ ঘন কালো মেঘ ছেয়ে যায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে যায়। কালো মেঘের বুকে চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। অন্ধকার এতটাই ঘন হয়ে ওঠে যে তার ভেদ করে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। সকাল হতে সন্ধে আর আনাগোনা কার আনাগোনার করে এবং এর মধ্যে দিয়ে কোন বিশেষ ভাবনা প্রকাশিত হয়। উদ্দিষ্টজন খেয়া কবিতায় নদী তীরবর্তী দুই গ্রামের মানুষরা আনাগোনা করে। বিশেষ ভাবনার প্রকাশ। খেয়া নৌকার পারাপারের সূত্রে নদীর দুই তীরে মানুষেরা কাছাকাছি আসে। কর্মসূত্রে কিংবা অন্য কারণে তাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। মানুষের এই যাতায়াত তাৎপর্যপূর্ণ, কারণ পৃথিবী জুড়ে দ্বন্দ্ব সর্বনাশের অজস্র ঘটনা ঘটলেও কিংবা ইতিহাসের নানা পরিবর্তনের মধ্যেও জীবন বয়ে চলে। এই ভাবনা এখানে প্রকাশিত হয়েছে। পাঁচে দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। কোন প্রসঙ্গে এই উক্তি বিজ্ঞাপনের ইতিহাস বলা হয়েছে কেন? নিরুদ্দেশ গল্পে সোমেশ বহুদিন আগে খবরের কাগজে দিনের পর দিন প্রকাশিত একটি নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রসঙ্গে উক্তিটি করেছে। বিজ্ঞাপনকে ইতিহাস বলার কারণ কি? দিনের পর দিন পড়ে গেলে সেই বিজ্ঞাপনের সম্পূর্ণ একটি কাহিনী যেন প্রকাশিত হয়। ছাপার অক্ষরে কাতর আর্তনাদ শোনা যাবে। ছেলের ফিরে আসার জন্য মার কাতর অনুরোধ, তারপর দীর্ঘশ্বাস, পিতার আহ্বান, সেই আহ্বান কাতরতায় বদলে যাওয়া, তারপর পুরস্কারের প্রলোভন। বিজ্ঞাপনে এভাবেই যেন ধারাবাহিক এক কাহিনীকে তুলে ধরা হয়েছে। আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি। বক্তার এই সিদ্ধান্তের কারণ সংক্ষেপে পরিস্ফুট করো। স্কুল জীবনে প্রথমবার দ্বিতীয় হওয়ায় চন্দ্রনাথ কোনোভাবেই মেনে নিতে পারেনি। স্কুলের মাস্টারমশাই ছিলেন প্রথম স্থানাধিকারী হিরুর ব্যক্তিগত শিক্ষক। তিনি প্রশ্ন বলে দিয়েছেন, উত্তর মূল্যায়নে পক্ষপাত করেছেন। তাছাড়া চন্দ্রনাথ নিজে হিরোকে 3টে অঙ্ক টুকতে দিয়েছে, অর্থাৎ হিরোর সাফল্য তার নিজের নয়। তাই চন্দ্রনাথ নিজেকে দ্বিতীয় ভাবতে পারেনি এবং পুরস্কার প্রত্যাখ্যান করেছে। 6 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। কোন ঘটনাক্রমে সে আংটিটি পেয়েছিল? রাজশালক ও রক্ষীরা ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পেয়ে রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করেন। তখন ধীবর নিজের পেশাগত পরিচয় দেয় এবং বলে যে একদিন একটা রুই মাছ ধরার পর সে যখন মাছটি টুকরো করছিল তখন তার পেটের মধ্যে মণিমুক্তা খচিত এই আংটিটি সে দেখতে পায়। তারপর সেই আংটিটি বিক্রি করার জন্য যখন সে লোককে দেখাচ্ছিল তখন ওই রক্ষীরা তাকে ধরেছে। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলায় অপমানের কারণ কি? শকুন্তলা ছিলেন মহর্ষি কর্ণের, এটা কর্ণের হবে, কর্ণের পালিত কন্যা। শকুন্তলার অপমানের কারণ: দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। শকুন্তলা দুষ্মন্তকে কাছে পাঠানোর সময় শকুন্তলার সখীরা মনে করে যে দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটিটিই হবে স্মারক চিহ্ন, কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। রাজসভায় শকুন্তলা কোনো স্মারকচিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রহ্লাদকে কেন প্রফেসর শঙ্কু তার রকেট যাত্রার সঙ্গী করেছিলেন? প্রহ্লাদ সম্পর্কে প্রফেসর শঙ্কু কথা বলেছেন, শঙ্কুর মতে প্রহ্লাদ বোকা হলেও সাহসী। একবার কড়িকার থেকে একটা টিকটিকি বাইকর্নিক অ্যাসিডের শিশিরটার ওপরে পড়ে সেটাকে উল্টে দেয়। অ্যাসিড গড়িয়ে প্যারক্সাইড পাউডার দিয়ে গিয়ে যখন একটা প্রবল বিপদের সম্ভাবনা, তখন প্রহ্লাদ গামছা দিয়ে অ্যাসিডটা মুছে নেয়। মঙ্গল অভিযানে এরকম সাহসী লোকের প্রয়োজন বলে শঙ্কু মনে করেছিলেন। কথাটা শুনে আমার মনে একটা মিশ্র ভাব দেখা দিল। মন্তব্যটি ব্যাখ্যা করো। সানডেস প্রফেসর শঙ্কুর মিরাকুলার বড়ির কেমিক্যাল অ্যানালিসিস করিয়ে আনার পর দেখা যায় সেখানে সমস্ত রকম ভিটামিন তো আছেই, তার সঙ্গে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, আয়োডিন ইত্যাদি উপাদানও আছে। আর আছে এমন একটি উপাদান যার কোনো পরিচয় রসায়নে নেই, যে কারণে কোনো ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে এই ওষুধ তৈরি করা যাবে না। শঙ্কুই সেই ওষুধের একমাত্র স্বত্বাধিকারী। কথাটি শঙ্কুর মধ্যে মিশ্র ভাব জাগায়। তার কারণ ওষুধ শুধু তারই জিনিস ভাবতে ভালো লাগলেও ওষুধটাকে বাজারে ছাড়া না গেলে কোটি কোটি মুমূর্ষু মানুষ এর সাহায্য থেকে বঞ্চিত হবে।
8 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 5। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। চন্দ্রনাথ যে আঘাত করেছিল তার কারণ কী ছিল, এজন্য তাকে কি ফল ভোগ করতে হয়েছিল? উত্তর লিখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্পাংশে দ্বিতীয় স্থান লাভে পুরস্কার গ্রহণ না করার কথা জানিয়ে চন্দ্রনাথ স্কুলকে যে চিঠি দেয় তাকে এখানে আঘাত বলে উল্লেখ করা হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে কোনোদিন দ্বিতীয় না হয় দ্বিতীয় পুরস্কার চন্দ্রনাথের পক্ষে গ্রহণ করা সম্ভব নয় বলে চিঠিতে জানিয়েছিলেন সে। তার মনে হয়েছিল প্রথম স্থানাধিকারী হিরুর সাফল্য সোজা পথে আসেনি। সে স্কুলের সম্পাদকের ভাইপো এবং স্কুলের জনৈক সহশিক্ষক তার বাড়িতে গৃহশিক্ষকতা করেন। তিনি হিরুকে পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে দিয়েছে। উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হয়েছে। এরপরেও অঙ্ক পরীক্ষায় 3টি অঙ্ক হিরু চন্দ্রনাথের খাতা থেকে টুকেছে। এসবের ফলে হিরুর প্রথম হওয়া চন্দ্রনাথ মানতে পারেনি, তাই সে পুরস্কার প্রত্যাখ্যান করে। ফলভোগ এই পুরস্কার প্রত্যাখ্যানের চিঠি চন্দ্রনাথের জীবনও বিড়ম্বনা ডেকে আনে। তার নির্বিরোধী দাদা চন্দ্রনাথকে চিঠি প্রত্যাহার করতে নির্দেশ দিলেও চন্দ্রনাথ তাতে রাজি হয় না। ক্ষমা চেয়ে হেডমাস্টার মশাইকে চিঠি লেখার প্রস্তাবও দৃঢ়ভাবে অস্বীকার করে চন্দ্রনাথ। শেষ পর্যন্ত নিশানাথ চন্দ্রনাথের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করার কথা বলেন, কিন্তু এতেও তার মধ্যে কোনো চাঞ্চল্য দেখা যায় না। সে বলে যে এই ব্যবস্থা তাকে স্বাবলম্বী হতে সাহায্য করবে। তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়ে দেখি টাকা কি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছে আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানীর কাছে তার ফুলের মালার যাবতীয় কথা শুনে পথিক ভদ্রলোকটি সদয় হয় এবং বাড়ির বিগ্রহকে পরানোর জন্য মালাটি কিনে নিতে চায়। রাধারানী দ্বিধা সত্ত্বেও শেষ পর্যন্ত মালাটি বিক্রি করে। পথিক ভদ্রলোকটি মালার দাম হিসাবে 4 পয়সা দেয়। সেই পয়সা হাতে নিয়ে রাধারানী বেশ বড় লাগে, টাকা বলে মনে হয়, কিন্তু পথিক ডবল পয়সা বলে রাধারানীকে আশ্বস্ত করে, কিন্তু রাধারানী এতে সম্পূর্ণ ভরসা করতে পারে না। তাই সে নিজের কুটিরের দরজায় উপস্থিত হয়ে পথিককে অপেক্ষা করতে বলে। উদ্দেশ্য ছিল প্রদীপের আলো জেলে মুদ্রাগুলি পরীক্ষা করা। পরবর্তী ঘটনা, ঘরে তেল না থাকায় রাধারানী চালের খড় টেনে তাতে চকমকি ঠুকে আগুন জ্বালায় এবং দেখে যে তার অনুমানই ঠিক। মালার মূল্য হিসেবে তাকে টাকা দেওয়া হয়েছে, পয়সা নয়। রাধারানীর বাইরে থেকে পথিকের খোঁজ করে, কিন্তু দেখে যে সেই ব্যক্তি চলে গিয়েছে। মায়ের কাছে রাধারানী তার কি করা উচিত জানতে চাইলে রাধারানীর মা বলেন যে দাতা ব্যক্তি তার দুঃখ শুনে দান করেছে, তাই তা সেটা গ্রহণ করবে। 9 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। আকাশে 7টি ধারা কবিতায় বাংলার প্রকৃতির প্রতি মুগ্ধতার পরিচয় দিতে গিয়ে কবি কী কী চিত্রকল্প ব্যবহার করেছেন লেখো। আকাশে 7টি ধারা কবিতায় কবি জীবনানন্দ দাশ এক অপরূপ সন্ধ্যার পটভূমিতে বাংলার অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে, আর তা করতে গিয়ে কবি কিছু অসাধারণ চিত্রকল্প সৃষ্টি করেছে। সূর্যাস্তের ছবি আঁকতে গিয়ে কবি লিখেছেন কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। বাংলার নীল সন্ধ্যার সূত্র ধরে অন্ধকারের যে আগমন, সেখানে বাংলাদেশ যেন হয়ে গেছে কেশবতী কন্যা। আর কবি চোখের পরে মুখের পরে চুল আর ভাসে। শুধু তাই নয়, অজস্র চুলের জুমা হিজল কাঁঠালের জামে মরে অবিরত। এইভাবে চিত্রকল্পে অসামান্য প্রয়োগে একদিকে কবি প্রকৃতিকে মানবিক রূপ দিয়েছেন, অন্যদিকে প্রকৃতিকে মায়াময়ভাবে উপস্থাপন করেছেন। কবিতার শেষ অংশে অবশ্য বাংলার প্রাণকে কবি খুঁজে পেয়েছেন। প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ সেখানে চিত্রকল্পে বিস্তার সেভাবে নেই, তবে তার মধ্যে কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কিংবা কিশোরীর পায়ের দলা মুথাঘাস চিত্রকল্পে দূরতি নিয়ে আসে। উঠে কত হলাহল, উঠে কত সুধা। কোন প্রসঙ্গ কবি এই মন্তব্যটি করেছে, উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ ঠাকুর চৈতালি কাব্যগ্রন্থের খেয়া কবিতায় মানব সভ্যতার অগ্রগতির প্রসঙ্গে উক্ত মন্তব্যটি করেছে। তাৎপর্য, মানুষ তার জীবনযাত্রার মানকে ক্রমাগত উন্নতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে। মানুষ যত সুখ স্বাচ্ছন্দ্য পেয়েছে, ততই তার মধ্যে আরও বেশি পাওয়ার আশঙ্কা বা লোভ জেগেছে। সভ্যতার অগ্রগতি মানুষের হাতে ভয়ঙ্কর অস্ত্রের যোগান দিয়েছে। ক্ষমতার দখলের লোভে মানুষ মেতে উঠেছে রক্তাক্ষয়ী যুদ্ধে। এক সাম্রাজ্যের অবসানের সূচনা হয়েছে নতুন সাম্রাজ্যে। রক্তস্রোতের মধ্যে লেখক হয়েছে মানব সভ্যতার ইতিহাস। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্রমন্থনে হলাহল এবং সুধা অর্থাৎ বিষ ও অমৃত দুই
উঠেছিল। কবির মতে সভ্যতার অগ্রগতিতেও তেমনই বিষ এবং মৃত দুই অমৃত দুই উঠে এসেছে। কবি সভ্যতার ক্ষতিকারক রূপকে বিষ আর কল্যাণময় রূপকে সুধা বলেছেন। দুর্ভাগ্যজনকভাবে অনেক ক্ষেত্রেই সভ্যতার ক্ষতিকারক রূপ তার কল্যাণময় রূপকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে। তাই নাগরিক জীবনের এই পরিণতি কবিকে কষ্ট দিয়েছে, তাই তিনি এই কথাটি বলেছে। 10 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5। নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। বক্তাকে নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো তার হাসির উদ্রেকের কারণ কেন? প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পে উল্লেখিত মন্তব্যটির বক্তা কথক স্বয়ং হাসির উদ্রেকের কারণ বলে পয়েন্ট করবে। এক বৃষ্টিবিঘ্ন শীতের দিনে বন্ধু সোমেশের সামনে খবরের কাগজটায় ফেলে দিয়ে কথক বলেছেন যে সেদিনের কাগজে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল, কিন্তু অধিকাংশ সময় এই সব নিরুদ্দেশ আসলে সাময়িক এবং ফিরে আসাটা সেখানে অনিবার্য। একটা ঘটনার উল্লেখ করে কথক জানায় যে থিয়েটার দেখে রাত করে বাড়ি ফেরার জন্য ক্রুদ্ধ বাবা রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ছেলেকে বেরিয়ে যেতে বলেন। ছেলেও তৎক্ষণাৎ বাবার আদেশ পালন করে। মায়ের ওপরে বাবার দোষারোপ, মায়ের ছেলের জন্য তার নিদ্রা ত্যাগ, বাবার খবরের কাগজে বিজ্ঞাপন দিতে যাওয়া, এইসব ঘটনা ঘটতে থাকে। এরকম সময়ে ছেলে গোটা কয়েক বই নিয়ে অজুহাতে বাড়ি ফিরে আসে। মা এবার ছেলেকে বাবার শরীরের কথা তুলে বকতে শুরু করেন, আর বাবা তাকে নিষেধ করেন। সব কিছুর মধ্যে দিয়ে ছেলেটির ফিরে আসার নিশ্চিত হয়, আর অর্থহীন হয়ে যায় নিরুদ্দেশের বিজ্ঞাপন। এই কারণের কথক বলেছেন যে নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলি দেখলে তার হাসি পায়। ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। কার লেখা কোন রচনাংশে উদ্ধৃতি ব্যবহৃত হয়েছে? উদ্ধৃতির তাৎপর্য বুঝিয়ে দাও। প্রাবন্ধিক বেগম রোকেয়ার হিমালয় দর্শন রচনা থেকে নেওয়া উদ্ধৃতি। বক্তা হলেন লেখিকা স্বয়ং। তাৎপর্য: প্রাকৃতিক সৌন্দর্য। লেখিকা হিমালয়ান রেলগাড়িতে চড়ে শিলিগুড়ি থেকে কার্সিয়াং যাত্রাকালে পথের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। চড়াই উৎরাইয়ের পার করে ওপরে ওঠার সময় কখনো উঁচু চূড়া, কখনো নিবিড় অরণ্য তার মন মাতিয়ে দেয়। অপরূপ প্রাকৃতিক শোভায় তৃপ্ত প্রকৃতিপ্রেমী লেখিকা যাত্রাপথে দেখা চা বাগান, জলপ্রপাতের রূপ মোহিত হয়ে পড়ে। তবে তার সৌন্দর্য পিপাসু মন কার্সিয়াংয়ে পৌঁছে পার্বত্য প্রকৃতির অপরূপ শোভায় তৃপ্ত হয়। আকাশের বুকে বাতাস ও মেঘের লুকোচুরি খেলা, সোনালি আভায় রাঙা পশ্চিম আকাশে মেঘের এদিক ওদিক ভেসে বেড়ানো দেখতে দেখতে তার দিন কেটে যায়। জলপ্রপাতের সৌন্দর্য। লেখিকার বাসা থেকে 1 মাইল দূরত্ব অবস্থিত জলপ্রপাতের সৌন্দর্য এবং তার কল্লোলধ্বনি লেখিকাকে এতটাই তৃপ্ত করে যে তিনি বারবার এগুলির সৃষ্টিকর্তা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। পাহাড়ের প্রতিটি উঁচু শৃঙ্গ, ঝর্ণা দেখে তার মনে হয় তারা যেন তাকে বলেছে তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করতে। মহান এই শিল্পীর সৃষ্ট জগতের সৌন্দর্যে আত্মহারা হয়ে লেখিকা তাই বারবার স্রষ্টাকেই স্মরণ করেছেন। সৃষ্টিকর্তার তুলে নিপুণ টানে আঁকা এই অপরূপ পৃথিবীর বুকে দাঁড়িয়ে কৃতজ্ঞ চিত্তে তিনি ঈশ্বরের গুণগান গেয়েছেন। প্রথাগত মন্ত্রোচ্চারণের মাধ্যমে ঈশ্বরের উপাসনা না করে লেখিকার কৃতজ্ঞচিত্ত বলে উঠেছে ঈশ্বরই প্রশংসার যোগ্য। 11 দাগের হচ্ছে কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 5। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। কার আংটি সে পেয়েছিল? আংটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাসটি আছে তা লেখো। ভালো করে দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যদৃশ্যে ধীবরের চরিত্রকে যেমন ভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। দেখে নাও। কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের চরিত্রটির গুরুত্ব নাট্যাংশটির শিরোনাম থেকেই স্পষ্ট হয়। কাহিনীর ঘটনা প্রবাহে ধীবর চরিত্রের নানা বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে। প্রথম পয়েন্ট করবে পেশার প্রতি মর্যাদা বোধ। দেখে নাও।
পরের পয়েন্ট করবে সততা। দেখে নাও ভালো করে। 12 দাগে রয়েছে কম বেশি 135 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন ধরে প্রশ্নের মান 5। তারকচর্যের কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরির প্রাপ্তির কাহিনী নিজের ভাষায় লেখো। ভালো করে দেখে নাও। কি অদ্ভুত অভিজ্ঞতা, এখানে তার অভিজ্ঞতার কথা বলা হয়েছে, তার সেই অদ্ভুত অভিজ্ঞতার বিবরণ দাও। অদ্ভুত অভিজ্ঞতার বিবরণ। পয়েন্ট করবে ওষুধ প্রয়োগ। পরের পয়েন্ট শঙ্কুর পরবর্তী অবস্থা। তোমরা চাইলে 1, 2 দিয়ে পয়েন্ট করতে পারো। তারও দেখা রয়েছে কম বেশি 300 শব্দের নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো, প্রশ্নের মান 10। বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, একজন আদর্শ মহাপুরুষ, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। 14 দাগে রয়েছে নির্দেশ অনুযায়ী নিচের যে কোনো একটি প্রশ্ন তোলা, প্রশ্নের মান 4। প্রদত্ত অংশের ভাবার্থ লেখো। দেখে নাও। পরে যে প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। এটা তোমাদের সারাংশ লিখতে হবে। কম বেশি 150 শব্দে নিচের সংকেত সূত্র অবলম্বন করে একটি গল্প রচনা করো। আর 4 দাগে রয়েছে ভাব সম্প্রসারণ করো। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস সেশনও কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।